আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ জড়িত নয় বলছেন গোয়েন লুইস। এদিকে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সফর, হবে কি ইউনুস তারেক বৈঠক? জানাবো দলের কাউকে ব্যক্তিগতভাবে টাকা না দেওয়ার আহ্বান এনসিপির। জানিয়ে দিব ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট বলছেন আমিনুল হক। এবং সর্বশেষ জানাবো বিএনপি প্রথম ভারত বিরোধী আন্দোলন শুরু করে বলছেন যুবদল সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ জড়িত নয় বলছেন গোয়েন লুইস। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠা নিয়ে যে আলোচনা, তার সঙ্গে যুক্ত নয় জাতিসংঘ। রাখাইনে মানবিক করিডোরে জাতিসংঘের যুক্ততা নিয়ে জানতে চাইলে গোয়েন লুইস বলেন, যে কোনো ধরনের আন্তঃসীমান্ত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ, সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য যে কোনো ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ বিষয়ে জাতিসংঘ সহায়তা করবে, কিন্তু এ ধরনের কোনো মানবিক করিডোর নেই। আমরা করিডোর সংক্রান্ত কোনো ধরনের আলোচনাও নেই। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক ও আইনি বিষয়। এক্ষেত্রে দুটি সার্বভৌম দেশ, বাংলাদেশ সরকার এবং মিয়ানমার সরকার, এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষদের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে। যদি এখানে কোনো চুক্তি হয় তবে জাতিসংঘ সহায়তা করতে পারে। আমি যতদূর বুঝতে পারছি এ ধরনের চুক্তি এখনো পর্যন্ত হয়নি। গোয়েন লুইস বলেন, এটি দুই সরকারের বিষয়, এটি প্রতিষ্ঠিত হলে জাতিসংঘ সহায়তা করবে। রাখাইনে প্রবেশ করা খুব দুরূহ, সেখানে সংঘাত চলছে এবং পরিস্থিতি অনিশ্চিত। মিয়ানমার সরকারের সঙ্গে ইউএনডিপি ও ইউএনএইচসিআর এর মধ্যে সহায়তা দেওয়ার জন্য একটি সমঝোতা ছিল, এটি চালু রয়েছে, কিন্তু জাতিসংঘের উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। যদিও সেখানে কিছু কর্মী রয়েছে এবং কিছু অংশীদার সেখানে কাজ করছে। রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করা অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে পড়ছে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। তিনি বলেন, রোহিঙ্গারা সম্মানজনকভাবে তাদের মরুভূমিতে ফিরে যেতে চায়, কিন্তু সেখানকার পরিস্থিতি এখন ভালো নয় ও চ্যালেঞ্জিং। যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা সফর, হবে কি ইউনুস তারেক বৈঠক? 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। আগামী 10 থেকে 13 জুন পর্যন্ত চলবে এই সফর। সফরের অংশ হিসেবে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও সম্মানজনক পুরস্কার গ্রহণ ছাড়াও অন্যান্য কূটনৈতিক বৈঠক রয়েছে তার সূচিতে। তবে এই সফর ঘিরে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয় হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠক। সরকার ও বিএনপির মধ্যকার নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ নিয়ে মতপার্থক্যের প্রেক্ষাপটে এমন একটি বৈঠকের গুঞ্জন আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে আগ্রহ দেখালে বৈঠকের আয়োজন হতে পারে। তিনি বলেন, ওই ধরনের অনুরোধ এলে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বৈঠকের ব্যবস্থা করবে। প্রধান উপদেষ্টার সরকারি সফরের সূচিতে যা রয়েছে, সফরকালীন সময়ে প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। 11 জুন লন্ডনের চাথাম হাউসে অনুষ্ঠিতব্য এক আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, ভবিষ্যতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন। সন্ধ্যায় দ্য কিংস ফাউন্ডেশনের 35 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ নৈশভোজে তার উপস্থিতি প্রত্যাশিত। পররাষ্ট্র সচিব বলেন, এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে এবং যুক্তরাজ্যের সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ককে সুদৃঢ় করবে। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন আদায়ের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্রিটিশ হাইকমিশনের সূত্রে জানা গেছে, সফর উপলক্ষে ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে হাই কমিশনার সারাহ কুক। তারা বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন। এই সফরের সময় ইউনুস তারেক বৈঠক আদৌ হবে কিনা তা এখনো অনিশ্চিত। তবে উভয় পক্ষের ইচ্ছে থাকলেও কূটনৈতিক মঞ্চে তা বাস্তবায়ন সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দলের কাউকে ব্যক্তিগতভাবে টাকা না দেওয়ার আহ্বান এনসিপির। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে চায় জাতীয় নাগরিক পার্টি, আর তাই নিজেদের আর্থিক ও তহবিল পরিচালনা নীতিমালা তৈরি করেছে দলটি, এমনটা জানিয়েছেন দলটির নেতারা।
ওয়েবসাইটে গিয়ে ব্যাংকিং চ্যানেলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি রসিদ সংগ্রহ করে এনসিপি কে আর্থিক অনুদান দেওয়া যাবে। দলের কাউকে ব্যক্তিগতভাবে টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন এনসিপি। জুলাই আন্দোলন ক্রাউড ফান্ডিং বা গণচাঁদা থেকে পরিচালিত হয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপি তাদের আর্থিক ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দাঁড় করাতে চাচ্ছে। তিনি বলেন, আমরা এটাকে এখন ডিজিটাল একটা ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করছি। ট্র্যাডিশনাল গণচাঁদা অব্যাহত থাকবে, আর ডিজিটাল সিস্টেমে আমরা দেশ ও দেশের বাইরে থেকে একটা ফান্ডিং পাবো। যারা এনসিপি কে সাহায্য করতে চান তাদের কেউ যেন ব্যক্তিগতভাবে কাউকে টাকা না দেন, সেই আহ্বানও জানান নাহিদ। তিনি বলেন, আমাদের ফাইন্যান্স টিম ও অ্যাকাউন্ট নম্বরের বাইরে কোনো প্রতিষ্ঠান বা কারোর কাছে এনসিপি বা আমাদের ছাত্রদের নাম কেউ যদি ব্যবহার করেন, সেটিও আমাদের দপ্তরের শৃঙ্খলা কমিটিকে জানালে আমরা যথাযথ ব্যবস্থা নেব। কারণ অনেক জায়গায় আমাদের নাম ব্যবহার করে অনেক ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার একই সঙ্গে আমরা মিডিয়া ট্রায়ালেরও শিকার হয়েছি। নাহিদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পেশি শক্তির ব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছুর মূলে অর্থ। দেশের রাজনৈতিক দলগুলো তাদের আর্থিক বিষয় প্রকাশ করে না। দলগুলোর আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হতে হবে। ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট, বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার তারা স্বৈরাচার সরকারের মতো ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট পেশ করেছে। আমিনুল হক বলেন, গত 17 বছর স্বৈরাচার সরকার ঋণ করে ঋণ পরিশোধ করেছে, কিন্তু এতে বাংলাদেশের মানুষের কোনো মান উন্নয়ন হয় নাই। বাংলাদেশের মানুষ গত 17 বছর তারা যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করে বাজেট দিতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির গতি অত্যন্ত মন্থর। বিদেশিরা এখানে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছে না। বিনিয়োগ 10 বছরের সর্বনিম্নে চলে গেছে। তার অন্যতম কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা। দেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। আমিনুল হক বলেন, জনগণের ভোটের অধিকারই জবাবদিহিতা তৈরি করতে পারে। জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি থাকবে। সেই জবাবদিহিতার সরকারই একমাত্র পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার, বাংলাদেশের পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় এনে বিচার করতে। তিনি বলেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং যে স্বপ্ন তিনি স্বল্প সময়ের ভেতরে করতে সক্ষম হয়েছিলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যতটুকু প্রত্যাশা করি সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই। তারেক রহমান ঘোষিত 31 দফার কথা উল্লেখ করে আমিনুল হক আরো বলেন, 31 দফার মধ্যে জনগণের কথা বলা আছে, দেশের কথা আছে, সব দলের কথা আছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে, দেশ গড়ার কথা আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। বিএনপি প্রথম ভারত বিরোধী আন্দোলন শুরু করে, বলছে যুবদল সভাপতি। বাংলাদেশে বিএনপি প্রথম ভারত বিরোধী আন্দোলন শুরু করে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিএনপি ভারতকে খুশি করার জন্য ডিসেম্বরে নির্বাচন চায়, এমন প্রসঙ্গে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন আমরাই প্রথম করেছি, কিন্তু ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসে হামলার পর কেউ কিন্তু লং মার্চ করেনি। আমরা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল লং মার্চ করেছি। আখাউড়া সীমান্তে 0 পয়েন্ট পর্যন্ত আমরাই গিয়েছি। যারা এখন বড় বড় কথা বলছে তারা কেউই প্রতিবাদ করার সাহসও দেখায়নি। তিস্তা চুক্তির ন্যায্য হিসা নিয়ে বিএনপি নেতৃত্ব আন্দোলন করেছে উল্লেখ করে তিনি বলেন, কিছুদিন আগে তিস্তার ন্যায্য অধিকার আদায়ের জন্য বিএনপি টানা কর্মসূচি পালন করেছে। তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে 10 লক্ষাধিক সাধারণ মানুষের উপস্থিতি করেছে বিএনপি। সমাবেশ প্রধান অতিথি ভাষণ দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারত বিরোধী এমন শক্ত অবস্থানের পর আমরা কিভাবে ভারতের দালালি করছি নাকি ওরা করছে, ওদেরকে জিজ্ঞাসা করুন। তিনি আরো বলেন, জিয়াউর রহমান ও ভারতের ফারাক্কা বিরোধী লং মার্চ করেছিলেন মাওলানা ভাসানীকে নিয়ে। সুতরাং আমরাই ভারত বিরোধী অবস্থানে আছি। আমরা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। প্রতিবেশী কি বললো আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা নির্বাচন চেয়েছি, তারা কি বলছে তাদের কথার সঙ্গে আমাদের কথার মিল আছে কি নেই সেটা তো আমরা হিসাব করে কথা বলছি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।